মজিদ ভাই, তিনি বলছিলেন বেশ কয়েকবার যে আসলে যে সরকার ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর পরামর্শ অনুযায়ী সবসময় চলে, নীতি সিদ্ধান্তগুলো গ্রহণ করে। আমি আলোচনায় যাবার আগে একটি তথ্য আপনাকে জানাতে চাই। আপনি জানেন নিশ্চয়ই সে বিষয়টি। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে প্রায় 98,000 কোটি টাকা ঘাটতি হয়েছে। এই ঘাটতির পরিমাণ গত পুরো অর্থ বছরের রেকর্ড ঘাটতিকেও ছাড়িয়ে গেছে। এই ঘাটতি তো রেকর্ড পরিমাণ, এটা কমানোর কি উপায় আছে? না, আমরা যখন ঘাটতির কথা বলি তার মানে আমার টার্গেটের ওখানে সমস্যা। জি, টার্গেট আমি বেশি করেছি, অতীতের থেকেও করেছি, এবং আমি কোনো কর্মসূচি নেইনি। আমি যে অতিরিক্ত যে টার্গেটটা করলাম তার পিছনে তো আমার একটা ব্যাকআপ থাকতে হবে, আমার কর্মসূচি থাকতে হবে, তাহলে না আমি ওটা পারবো। আমি সেটার দিকে তাকাইনি। আমাকে টার্গেট বেশি করে দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়েছে, আর যা পাচ্ছি ওইটাতে বিয়োগ করে ঘাটতি শব্দ বলতেছি। এটা তো আপেক্ষিক শব্দ। আমি যদি টার্গেট কম করতাম তাহলে আমার ঘাটতি এত হতো না। হ্যাঁ, তা আমি টার্গেটটা করলাম কেন ওইভাবে? এখানে সেই জন্যই বলছি যে ওই জন্যই কথা বললাম, অর্থনীতি আগে না কর আগে। আপনি অর্থনীতি জানেন যে অসুস্থ, সে তার ব্যাংকিং সেক্টর খারাপ, পুঁজিবাজার শেষ, মানুষের পার্চেজিং পাওয়ার নাই, দ্রব্যমূল্যের সমস্যা, ব্যাংকিং খাতের এই অবস্থা। এইটা জেনে শুনে আপনি জানেন যে এখান থেকে কর আসবে না বা পারা যাবে না বা হচ্ছে না, বা আপনার সেই সুশাসন নাই। আপনি যে একটা আলাদাভাবে যে ড্রাইভ দেবেন, সেই ড্রাইভ দেওয়ার মনোবল বা কর্মসূচি আপনার নাই। তা না থাকলে আপনি তখন কিভাবে, যেমন আপনি বড় বড় করদাতাকে আপনি টাকা চুরি করে নিয়ে গেছে, কিচ্ছু বলেন নাই, তার কাছে টাকা নেওয়ার ব্যাপারেও কিছু নাই। একজনের 50,000 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে, এটা শুধু নিউজ আসছে, কিন্তু আপনি নেওয়ার কোনো কথা বলেন নাই। তা না বলাতে কি হচ্ছে, ওই যারা এক্সিস্টিং আছে তাদেরই এখন আইএমএফ বলতেছে ওর এসব কমাই দাও, ওর নীতিবিদ সব কমাই দাও। হ্যাঁ, সব কমাই দিতে। ও কমাই দিলে তো কি হবে? ও কমাই দিলে মানে ওইটা না দিলে তো ও তো আরও পারবে না। আগে তো একটু দাঁড়াচ্ছিল, এখন তো দাঁড়াতেও পারবে না। তা ওইটা তো না, আমাকে যেতে হবে যে আমাকে স্বয়ংবর করতে হবে আগে অর্থনীতিকে। অর্থনীতি স্বয়ংবর করতে গেলেই যেটা হবে। আমার এখন এই জন্যই মেন যে কাজ, আপনি যে বললেন অসম্ভব বা কিছু না, আমি মনে করি অসম্ভব সম্ভব। উনিও কিন্তু একটা আশাবাদের কথাও বলেছেন যে এই অবস্থার থেকেও আমরা কাটিয়ে উঠবো। অতীতেও আমরা এরকম অনেক বেকায়দা পরিস্থিতি পড়েছি, আবার কিন্তু উঠে আসছি। আমার উঠে আসার যথেষ্ট পথ আছে। নাম্বার 1 হচ্ছে আমি যেহেতু রেমিটেন্সের উপরে খুব নির্ভরশীল, এবং রেমিটেন্স যেসব জায়গাতে আসবে সেখানে অনেক সমস্যা হয়েছে, জানি আমি এটা। আমার এখান থেকে প্রথম পয়েন্ট হচ্ছে, সরকার তাদের ওই ইয়েতেও বলেছেন এই ইশতেহারে, আমাকে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে হবে সিরিয়াসলি। এটা করে পাঠাতে পারলে আমার রেমিটেন্স বাড়বে, রেমিটেন্স বাড়লে কাজ হবে। 2 হচ্ছে আমার প্রাকৃতিক সম্পদ আমার যা আছে সেটাকে আমার কাজে লাগাতে হবে। হরমুজ প্রণালীর ওখানে এসে আমার অপরিশোধিত ওই যে তেল গাড়ি থামিয়ে যাবে, এটা আমার আগের থেকে ফোর্সি করতে হবে, হতে পারে। তো সেই জন্য আমার নিজের যেসব গ্যাস খুব খনন করার বাকি আছে, তেল অনুসন্ধানের যেসব কাজ বাকি আছে, সেগুলোকে একটা খুব স্ট্রং পজিশন নিয়ে সেটা করতে হবে। একদিনই হয়তো হবে না, কিন্তু আই হ্যাভ টু স্টার্ট যাতে হয়। তারপরে আমার ওই যে এর উৎস, এটা নেওয়ার যে উৎস, সেখানেও আমার করণীয় আছে। কারণ ব্রুনাইয়ের সাথে আমাদের 19 সালে এবং 21 সালে দুইটা সামিট, মানে বড় ধরনের ভিজিটের সময় আমাদের কিন্তু মেমোরেন্ডাম করা আছে, অ্যাগ্রিড মিনিটস করা আছে যে আমরা তাদের কাছ থেকে তেল গ্যাস নিতে পারবো। হ্যাঁ, আমরা সেটা যাইনি কেন? আমি আমার নিজস্ব সীমাবদ্ধ একটা ব্যবসায়িক চিন্তায় যে না, আমি ওর কাছ থেকে নেবো কেন, আমি আনবো, এলএনজি আনবো, কুয়েতের থেকে আনবো, এখানে আমার পয়সা হচ্ছে, ব্যবসা হচ্ছে, ফাঁকি দিচ্ছি। হ্যাঁ, এই ব্যবসার চিন্তায় আমি আমার নিজের দিকে তাকাইনি। আমার এই যে গ্যাস কূপ খনন টনন এইসব কাজে যাইনি। প্লাস আমি আমার যে একটা সোর্স ছিল ব্রুনাই, এই সোর্সটার উদ্দেশ্য উত্তরটা কি? হরমুজ প্রণালী নাই, আমি এখান থেকে সরাসরি নিতে পারতেছি। এখান থেকে আমি তেল কিনতেছি, কিন্তু আমার হরমুজ প্রণালী আটকাই দিচ্ছে। ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্সে আমি আটকে যাচ্ছি, এখানে সেইটা নাই। তৃতীয় হচ্ছে যে আমার এই যে আমরা এখন দিচ্ছি, মানুষের পার্চেজিং পাওয়ার বাড়াতে হবে, বলছি বাড়াতেই হবে, কারণ ওনার উৎপাদনের জন্য এটা দরকার। সেটার জন্য এই যে এখন ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে ওকে আস্তে আস্তে ওর একটা পার্চেজিং পাওয়ার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমি স্বাস্থ্য শিক্ষা খাতে যদি গুণগত মানসম্পন্ন চিকিৎসা এবং শিক্ষার যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে ওর যে এক্সট্রা পয়সা খরচ হয় কোচিং করতে যেয়ে,
কিংবা ওই বাইরে যে চিকিৎসা করতে যে খরচ হয় ওইটা যদি আমি কমাতে পারি তাহলে ওর পারচেজিং পাওয়ার ওখানে অনেকটা বেঁচে গেল আর কি। কর ফাঁকির বিষয়টি যেটি সবসময় খুব বহুল আলোচিত, কর ফাঁকি কিভাবে ঠেকানো যায়? অনেক সময় আমরা দেখি যে সাধারণ মানুষের পারসেপশন বলেন যে আমরা কর দেই কিন্তু সেই টাকা কি আসলেই সরকারের রাজস্ব খাতে জমা হয় কিনা, সেই একটি প্রশ্ন থাকেই, মানুষ তোলে। কেন এই বিষয়টি আসলে কিভাবে? ওই যে এখানে সুশাসন প্রয়োজন, সুশাসন, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যেমন আমরা সবাই কিন্তু ট্যাক্স দেই, মানে ভ্যাট দেই। এই যে এখন চা খাচ্ছি এর কিন্তু আমি ভ্যাট দিচ্ছি, কিন্তু এই টাকাটা কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে না। এই যে যাচ্ছে না, সেটার আসলে সমাধান কি? যাবে এরকম উপায় কি করা যায়? এটা আপনাকে ঠিক হতে হবে। সুশাসন সকল পর্যায়ে, জাস্টিস, সুশাসনটা যতই কষ্টকর হোক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি একটু যোগ করতে চাই এটার সাথে। ধরেন প্রথমত হলো অটোমেশন, গভর্নমেন্টকে সর্বস্তরে অটোমেশন চালু করতে হবে আসলে। ইভেন যদি ইন্ডাস্ট্রিগুলোকে আপনি স্কেল করে ফেলেন, স্মল ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, সো লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হতে হলে তাকে এই ধরনের অটোমেশন লাগবে, মিডিয়াম ইন্ডাস্ট্রিতে এই ধরনের অটোমেশন লাগবে মাস্ট, আদারওয়াইজ আপনি লাইসেন্স দিবেন না। কারণ একটা বড় ইন্ডাস্ট্রি করছে তার অটোমেশন নেই। অটোমেশন যদি আপনি রাখতে পারেন, আপনার কিন্তু ইনপুট থেকে একদম আউটপুট পর্যন্ত এটা আসলে আপনি সবসময় দেখতে পারেন। সো ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি অনেক কমে যায়, এটা একটা। তারপর আরেকটা হলো যে বাজার মনিটরিং। আমাদের কিন্তু ভ্যাটের ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স কী করে কোম্পানিগুলি ভ্যাট দিচ্ছে কিনা সেইটার জন্য অনেক চেষ্টা করে তারা ধরতে, এবং ধরতে পারার পর একটা সেটেলমেন্টে চলে আসে। বাট আপনি যদি এইটা না করে বাজার মনিটর করেন, আপনি একটা দোকানে গেলে তো দেখতে পাবেন কোন প্রোডাক্ট বেশি চলে কম চলে। ভাই এটার জন্য তো অনেক ইন্টেলিজেন্স হওয়ার দরকার নেই। আপনি সারা বাংলাদেশেই আপনার সবখানেই আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গভর্নমেন্টের ছোটো ছোটো হলেও ইউনিট আছে। সো আমরা ইজিলি বাজার মনিটরিং করতে পারি। বাজার মনিটরিং করে আমরা সেই কোম্পানিগুলোকে ধরতে পারি যে তোমার প্রোডাক্ট এই পর্যন্ত পাওয়া যায়, সো ভ্যাট কোথায়। এই জন্য আমরা আমি ওনার সাথে এটা খুব ভালো পুষ্টিকর পয়েন্ট তুলেছেন উনি, এবং আমি মনে করি এর সাথে আমারও একটু যোগ করার আছে। সেটা হচ্ছে যে আমি দেখতেছি, জানছি, হচ্ছে, কিন্তু না দেখার ভান করছি। কেন করছি? এটা কিভাবে থামানো যাবে? অটোমেশন ওয়াজ এ ভেরি গ্রেট, মানে খুব এফেক্টিভ একটা পয়েন্ট, যে অটোমেশন হলে আর আমার সাথে আপনার দেখা হওয়ার দরকার নেই, মেশিন উইল টেক কেয়ার এভরিথিং। এখন আপনি এই মুহূর্তে আপনি খুলনায় 25,000 টাকা পাঠাবেন, কোনো ব্যাপার না, আপনি এখানে বসে দিচ্ছেন, ও লোক পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটা ব্যাংকিং সেক্টর থেকে বা কোনো থ্রুতে যেতে চান, দেখা যাবে যে আপনার পয়সা মাঝখানে কিছুটা চলে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, তা ও যদি পারে, বিকাশ যদি পারে, এমনকি অনেক সেক্টর কিন্তু অলরেডি আজকাল ছেলে মেয়েদের পরীক্ষার ইন্টারভিউ কার্ড থেকে শুরু করে সব কিছু কত হয়ে গেছে। হ্যাঁ, এখানে কেন হয় না? এখানে কেন হয় না এইটা নিয়ে আমরা ভালো করে স্টাডি করেছি। ওই যে আমরা একটা কমিটি ছিল, রেভিনিউ কমিটি, আমরা সেখানে ওটা পরিষ্কার বলেই দিয়েছি। 90 সাল থেকে এই পর্যন্ত প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রত্যেকটার হেডিং হচ্ছে ডিজিটাইজেশন, অটোমেশন, এটা ওটা, কিন্তু কোনো প্রকল্পগুলো শেষ হয়নি, কোনো প্রকল্পগুলো ক্যারি ওভার হয়নি, ভালো করে দেখা হয়নি। এবং এখানেই যেটা মানে আমরা স্টাডিতে যেটা পেয়েছি, সংস্কারটা চাইতে হবে। এটা খেয়াল করতে হবে যে এই যে সংসদ বলি বা বলি, এরা সবাই কিন্তু করদাতা। এরা কোনদিন ওইভাবে করবে না, কারণ ও তো মনে করবে যে ঠিক আছে আমি অমুক, আমার ফাইল তুমি দেখো ভালো করে, আর ও বলবে আচ্ছা ঠিক আছে আপনার ফাইল আমি দেখব। এইভাবে তো হবে না। এটা রাষ্ট্র উপরের থেকে যতই তিক্ত হোক, রাষ্ট্রকে এটা ইম্পোজ করতে হবে। মজিদ ভাই, ব্যাংক নিয়ে আপনি শুরুতেই কথা বলছিলেন যে ব্যাংকিং খাতে বা ওই সেক্টরে মানুষের আস্থা কিভাবে ফেরানো যাবে, বা আরেকটি কথা আমরা শুনছি যে ব্যাংকগুলো কি লুটেরাদের হাতে আবার চলে যাবে কিনা, সেই প্রশ্নটুকুই বারবার আসছে। এই বিষয়ে আপনার কাছে কি জানতে চাই, আস্থা আসলে ফিরবে কিভাবে? কথা হচ্ছে যে টাকা তো চলে গেছে, এটা ঠিক আছে, ওই জন্যই এখানে শর্ট হচ্ছে, ওনাদের চোখে লোন দেওয়ার মতন টাকা নাই, বা সুদের হার বাড়াচ্ছি। এবং সরকার এমনও করতেছে যে কটা ব্যাংক ভালো চলে তাদেরকে বলতেছে টাকা জোগাড় করো, আর আমার ট্রেজারি বন্ড কেন, অর্থাৎ সরকার নিজেই কিন্তু টাকা তুলে নিচ্ছে বাজার থেকে। এইগুলো বন্ধ করতে হবে। ব্যাংকরে বলতে হবে যে ব্যাংক তুমি তোমার মতন চলো, ভালো করে চলো, আস্থা অর্জন করে চলো, তোমাকে করতে হবে না। এই যে যেমন কিছু দুর্বল ব্যাংকরে একসাথে করলেন, আপনি এটা করতেছেন ঠিক আছে, এটা পৌঁছেছেন, মানুষের আস্থা ফিরতেছে, আসতেছে, টাকা ফেরত পাবে। হঠাৎ করে আপনি বললেন যে না আমি আবার সেই আগের, কোথায় ফিরে যাচ্ছেন? ভুল করে যদি, এই ভুলগুলো করা যাবে না, এই ভুল মেসেজগুলো দেওয়া যাবে না।
কারণ এই ভুল মেসেজ দিলেই আস্থাটা নষ্ট হয়ে যাবে। আপনাকে এই আস্থা তৈরি করার জন্য আমি একটু উদাহরণ দেই, আমি প্রায় বলছি আজকে। জাপানে 1997 সালে হ্যাঁ এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ব্যাংকগুলো প্রচুর লোন দিয়ে অনেক হাউজিং গড়ে তুলেছে, এখন হাউজিং ওই হাউস কেউ কেনে না, তখন ওই কোম্পানিও বসে গেল, হাউজিংয়ের রিহ্যাবিলের কোম্পানি, আর ব্যাংকগুলো আস্থার হীনতে পড়ে গেল, কেন টাকা ওখানে দিয়েছে। তখন জাপান গভর্নমেন্ট নিজেরাই কি করলো, যে আমার আগে আস্থা ফিরাতে হবে, এই ব্যাংকগুলো যেন ভুট না হয়ে যায়। ব্যাংকগুলো ভুট হয়ে গেলে আমার জনগণ আর এখানে টাকা রাখবে না, টাকা না রাখলে এই টাকা বেপথে চলে যাবে, অন্যদিকে চলে যাবে, আস্থা নষ্ট হয়ে গেলে আমার অর্থনীতি পড়ে যাবে একদম। তখন তারা কী করলো, নিজেরা তাদের বাজেটের থেকে, তার টাকা, করের টাকার থেকে সে এই 683 ট্রিলিয়ন ইয়েন আপনার ইনজেক্ট করলো, ব্যাংকগুলোর দিয়ে দিল যে তুমি এই টাকা দিয়ে আগে তুমি দাঁড়াও ভাই, পরে ওই টাকা তোলা যাবে, তুমি দাঁড়াও এ করো। তো সুতরাং এখানেও সরকারকেই এমন ধরনের একটা স্কিম আনতে হবে, ইনসেন্টিভ স্কিম আনতে হবে, যাতে ব্যাংকগুলো আস্থার সাথে দাঁড়াতে পারে, এবং এইভাবে বলে দিতে হবে যে আমি আর তোমার কাছে টাকা নেব না, তুমি মানুষকে দেওয়া। ওই যে বললাম সব উদ্যোক্তা তৈরি করতে হবে, প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করতে হবে। সুতরাং প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার জন্য আমরা পরের সময়, করোনার সময় ইনসেন্টিভ দিয়েছি না, ওই যে ইনসেন্টিভ প্যাকেজ দিয়েছি না, ওকে দাঁড়াবার সাহায্য করে দিয়েছি। হ্যাঁ, তো সেই বড়রা বড় টাকাগুলো ঠিকই নিয়ে গেছে, ছোটরা নিতে পারেনি, এখনও সেই টাকা আমরা আস্তে আস্তে করছি। এই জিনিসগুলো, নিয়মগুলোকে সহজ করে দিতে হবে, দিয়ে আস্থা ফিরতে হবে। আস্থা এমনি হঠাৎ করে আইন কানুন জারি করে হবে না, পর্যায়ক্রমে সেই আস্থাটা অর্জন করতে হবে।